এবং যে নির্দেশনা দিয়েছে তাদের মুখোশ তিনি উন্মোচন করতে চান। সেই ক্ষেত্রে একটি নাটকীয় ঘটনা ঘটে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনার ফাঁসির আদেশ ঠেকানোর সাধ্য কারণে এবার সেই চমক দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান। দর্শক, সাবেক পুলিশের আইজি আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষীতে এবার শেখ হাসিনা চরমভাবে ফেঁসে যাচ্ছেন। যেই রায় আসতে পারে ইতিমধ্যে সেটি জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। কি কি রায় হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে, কতটি ফাঁসি এবং কতবার যাবজ্জীবন, বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন দেখতে থাকি একের পর এক ভিডিও। সব পুলিশে অ্যারেস্ট করতে বলছি রাখছে, সবাইকে বলা হচ্ছে যেখান থেকে যে কথা পারবে দেখে ফেলবে। নাবার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন নাবার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটর বুধবার জানিয়েছিলেন এটি শুধু ট্রেলার মাত্র, আরও চমক আসছে। যেখানে পাবে সেটা গুলি করবে। বৃহস্পতিবার সেই চমক দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান তিনি। বিচারকদের উদ্দেশ্যে মামুন বলেন, আমি দোষ স্বীকার করছি, আমি স্বেচ্ছায় সত্য প্রকাশ করব এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জানা সবকিছু প্রকাশ করব। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম। বলছেন, আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 4 আগস্ট। 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। আজকে 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায়। তাদের আইনজীবী বলছেন, মামলার একজন আসামি রাজসাক্ষী হলেই অপর আসামিরা অপরাধী এটি বলা সমীচীন নয়। দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বলবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয় তাদের। কারাগারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল আল মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঠগড়ায় ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়েছে সেটি আপনি স্বীকার করছেন কিনা। সেই পর্যায়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন যে অভিযোগ আনা হয়েছে তিনি সেটি স্বীকার করে নিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি এই মামলায় রাজসাক্ষী হতে চান, অর্থাৎ তিনি বলতে চান যে যারা তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং যে নির্দেশনা দিয়েছে তাদের মুখোশ তিনি উন্মোচন করতে চান। সেই ক্ষেত্রে একটি নাটকীয় ঘটনা ঘটে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটি হচ্ছে যে শেখ হাসিনা নিয়োজিত যে আইজিপি যারা শেখ হাসিনার নির্দেশে সারা দেশে গণহত্যা পরিচালিত করেছেন, তিনি কিন্তু এই দায়ভার নিজে নিয়ে তিনি যে নির্দেশদাতা যারা রয়েছেন তো তাদের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিতে চলেছেন। তিনি বলেছেন যে যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যারা নির্দেশ দিয়েছেন গুলির এবং যারা উপর থেকে এই পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ
নিমন্ত্রণ করেছেন, তারা আজকে পলাতক থেকে বিদেশে থেকে আরামায়েশে থাকবেন, আর তিনি হচ্ছে যে কারাগারের কাঠগড়ায় থাকবেন, সেটি কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। সেই ক্ষেত্রে যাদের নির্দেশে বাস্তবায়ন করেছে, যেহেতু একটি সুশৃঙ্খল বাহিনী পুলিশ, কাজেই তারা উপরের দায়িত্ব পালন করেছেন, সেই ক্ষেত্রে কারো দায়ী এখানে এড়ানো যায় না, সেই বিষয়টি বলেছেন। এবার আর শেখ হাসিনার ফাঁসির আদেশ ঠেকানোর সাধ্য কারণে এই ব্যাটল অফ বাংলাদেশ নামক প্রামাণ্যচিত্রে এই 18 সেকেন্ডের ভিডিও নিয়ে বিবিসি নিজেও যে খুব একটা কনভিন্স নয় সেটা তারা প্রতিবেদনেই বলে দিয়েছে। এই অডিওর আগে পরে শেখ হাসিনা কি বলেছেন তা ইতিমধ্যেই বেরিয়ে গেছে, আপনারা শুনে নিতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। তারা এর আগে দেশের একাধিক থানা লুট করেছে, জ্বালিয়ে দিয়েছে, অস্ত্র লুট করেছে, অন্তঃসত্ত্বা নারী পুলিশকেও তাদের হাত থেকে রক্ষা করা যায়নি। 2024 সালে বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ করছিল না, বরং রাষ্ট্রের ভেতর মব সৃষ্টি করে একটি বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছিল, যা সেই সরকার থামানোর চেষ্টা করেছে। কিন্তু এত অপকর্মের পর ইউনূসের বিরুদ্ধে বিবিসির কিছু বলার নেই মনে হয়, তাই না? জুলাই সন্ত্রাসের আদ্যপান্ত নিয়ে কাজ শুরু করেছিলাম, তার মধ্যে হঠাৎ বিবিসির এই ধামাকা প্রতিবেদন। বিবিসি মানে অথেন্টিক এবং বিবিসি মানে হচ্ছে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া খবরাদি। সুতরাং সেই বিবিসি যখন বাংলাদেশকে নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করে তখন দেশের সকল পক্ষ নড়েচড়ে বসে। 9 জুলাই 2025 তারিখে বিবিসির প্রামাণ্যচিত্র ব্যাটল ফর বাংলাদেশও বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। ডক্টর ইউনূস ও তার পক্ষের লোকজনদের জন্য ঈদ উল জুলাই এনে দিয়েছে এই রিপোর্ট। ঈদ উল জুলাই তারা আগস্টে গণহত্যার যে নীতি করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটির বাস্তবতা তুলে ধরেছেন এই ফোন কলের মধ্য দিয়েই। পুলিশ ও সেনাবাহিনী সহ সকলকেই মাঠে নামিয়েছিলেন সাধারণ ছাত্র জনতা কিংবা সাধারণ মানুষকে হত্যা করার জন্য। আর সেই ভিডিও ফুটেজ যখন চলে আসে আদালতে কিংবা সাক্ষীর কাঠগড়ায়, তখন শেখ হাসিনার কি মামলা হতে পারে এবং কি রায় হতে পারে সেটি নিয়ে এখন আর কোনো ধোঁয়াশা নেই। যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে এবং রায় কার্যকর করা হবে। আন্তর্জাতিক মহল থেকে বিভিন্নভাবে ভারত সরকারকে চাপ দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ডক্টর ইউনূস সাহেবও তাদের সাথে কথা বলেছেন। কারণ বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদেরকে যেভাবে ব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই প্রশাসনিক কর্মকর্তারা এখন তার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছেন। আর তারা যদি তার জন্য রাজসাক্ষী হয়ে যায়, বিশেষ করে বাংলাদেশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং বিশেষ করে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির সহ ওসি বিপ্লব কুমার বড়ুয়া এবং রয়েছেন আরও যে সকল পুলিশ অফিসাররা, পুলিশ কর্মকর্তাগণ, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে এসপি হারুন, যাকে বাতের হোটেল হিসেবে গণনা করা হতো, সে এসপি হারুন। তো এরকমের পুলিশ কর্মকর্তাদের বিচারে কিংবা তাদের রাজসাক্ষীর কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর নিশ্চিত হতে পারে, এমনটাই দাবি করছেন অনেকে। তবে হ্যাঁ, যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হয়, তাহলে সেটি কবে নাগাদ হতে পারে কিংবা আগামী নির্বাচন কি ব্যাহত হবে কিনা, বা সেটি নিয়ে এখন জনমনে অনেক প্রশ্ন। তবে আন্তর্জাতিক মহল থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে যেন ভারত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেন এবং বাংলাদেশে যেন তার একটি সুষ্ঠু বিচার হতে পারে।